এনসিপির মধ্যেও হয়তো বা কেউ কেউ, আপনি নিজেও জানেন যে এনসিপির মধ্যে এই বিষয়টি নিয়ে দ্বিমত ছিল বা আছে, এই জোটে আসার বিষয়টি নিয়ে এক পক্ষ আসলে চেয়েছিল এককভাবেই থাকতে। আপনার ব্যক্তিগত মতামত কি? মানে জোটে না এসে রিপন দা যেটি বলছেন যে এককভাবে থাকলে এনসিপির জায়গাটা আরো দৃঢ় হতো, এই প্রত্যাশার কথা তিনি বলছেন। এটি আসলে নির্বাচনের আগেও এটা উল্লেখ করেছে, আমরা এটা একটা সংস্কারপন্থী জোট করেছি। বিএনপি যদি বলতো যে তারা জুলাই সনদ এবং গণভোটের যে প্রশ্নগুলো, প্রথম 3টা প্রশ্নে যেই স্পেসিফিক, যে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা থেকে শুরু করে উচ্চকক্ষে সাংবিধানিক পরিবর্তনের বিষয়গুলো যাবে, এই ধরনের স্পেসিফিক ইস্যুগুলো যদি তারা বলতো যে আমরা এটা ভাই করব না, খালি যদি বলতো চেষ্টা করব, তারপরেও এই জোটটা বিএনপির সাথে হইতে পারত। কিন্তু আমরা স্বতন্ত্র, বিএনপি যে অভিযোগটি তোলে যে আপনারা তো নির্বাচনের আগেও সই করেননি জুলাই সনদে, এখন এই বিষয়টি সই করব যেই জুলাই সনদের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া লেখা নাই, সেই জায়গাটাতে আমাদের যেই প্রশ্নটা ছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া না লেখার কারণে আমরা এটা স্বাক্ষর করতে পারছি না। আজকে দেখেন সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কত বড় সংকট কারা তৈরি করছে। পরে তাহলে এটিতে কেন পরে যখন মানুষ গণভোটে, জনাব সালাউদ্দিন সাহেব নিজে কি বলেছেন যে সংবিধান লাগবে না, জনগণের গণরাই হচ্ছে এই সংবিধানের ভিত্তি, এবং সেই অনুযায়ী গণভোটে যদি মানুষ রায় দেয় সেইটাই হবে এই গণভোটের ভিত্তি, এবং সেই অনুযায়ী সবকিছু বাস্তবায়িত হবে। এটা উনি নিজে বলেছেন না? আপনারা তো সবাই শুনেছেন। তাহলে যখন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, তখন তো আমরা মানুষের ম্যান্ডেট পেয়েছি, তখন বাস্তবায়ন কিভাবে হবে সেই রূপরেখা তো মানুষই দিয়ে দিয়েছে। বিএনপি তো বলছে অক্ষরে অক্ষরে পালন করা হবে না। এখানে গণভোটের যে প্রশ্ন ছিল, আমি অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি, গণভোটের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের প্রথম লাইনে লেখা যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ অনুযায়ী এই 3টা প্রশ্ন, এই প্রশ্নের যেই প্রস্তাবনাগুলো সেইগুলো এর বাইরে যেগুলো আছে সেগুলো রাজনৈতিক দলের ইশতেহার অনুযায়ী। তাহলে ওই 3টা প্রশ্নে যেগুলো আছে সেগুলোর বিষয়ে কিন্তু কোনো আপোষ নাই, এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য সংস্কার পরিষদ হইতে হবে। যেই সংস্কার পরিষদের কথা বিএনপির 1 নম্বর দফায় লেখা ছিল, এখন বিএনপি বলে সংস্কার না সংশোধন পরিষদ। তাহলে আপনার 31 দফার প্রথম দফায় আপনি সংস্কার পরিষদ কেন লিখলেন? তখন কি না বুঝে লিখছেন? তখন ঠিকই বুঝে লিখছেন। এখন আপনি জাতির সাথে প্রতারণা করছেন। এখন আপনার মধ্যে কোন গুপ্ত বসবাস করে, যে কোন গুপ্তর দ্বারা আদিষ্ট হয়ে আপনি নিজের ইশতেহারের বিপক্ষে গিয়ে দাঁড়ান, সেইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনি দেখেন এই যে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট আজকে পাবলিশ হয়েছে, আপনারা বলেন না যে গুপ্ত কেন হবে, গুপ্ত কেন থাকবে? আমি যে বলছি যে বিএনপি যারা সমর্থন করে, যারা জামাত সমর্থন করে, যারা এনসিপি সমর্থন করে, আমি তো মনে করি এখন আওয়ামী লীগের সমর্থকরা বরং আরো বেশি সাহসী, তারা বরং অনলাইন অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছে এখনো, যদিও আইন দ্বারা নিষিদ্ধ আছে, তারপরও তারা চালিয়ে যাচ্ছে। বরং এই সমস্ত রাজনৈতিক দল, ইনফ্যাক্ট এনসিপি পর্যন্ত, আমাদের তো এখন আর সেই দিন থাকা উচিত না, সেই পরিস্থিতি থাকা উচিত না যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। এই কারণে আমরা এখনো নিজের রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক যেই মতবাদ সেটা প্রকাশ করতে পারবো না। জামাতের কি এরকম আশঙ্কা আছে যে সামনে আবার আওয়ামী লীগ আসতে পারে? আপনি দেখেন এখানে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে কি বলছে, সাইবার আইনের অপব্যবহার। আমি ওইটাও বলছি, আপনি বললেন উত্তরটা আমাকে দিতে হবে, যে না দেখেন খোঁচাইতে চাই না কিন্তু বাধ্য হয়ে বলে দিতে হয়। সাইবার আইনের, দ্য হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, সাইবার আইনের অপব্যবহার আগের সরকারের, মানে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের, মিলিয়ে দেখেন আগের সরকারের দমন নিপীড়নের পুনরাবৃত্তি ঘটছে, এবং সেই নিপীড়নের একই রেশ ধরে এই পর্যন্ত মাত্র 26 দিনে 7 জনকে তুলে নেওয়া হয়েছে, জাস্ট বিকজ ফেসবুকে তারা সরকার বিরোধী মতবাদ দিয়েছে। আপনি দেখেন ভাই কি সুন্দর করে বললেন যে আমরা নাকি আওয়ামী লীগকে ফিরে আনবো, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে, বেশি দিন আগে না, এই যে আজকেই গতকালকে বলেছেন যে জামাতের রাজনীতি একেবারে নির্মূল করে দিতে হবে। তাহলে অথচ উনি সেই রাজনৈতিক দল, উনি সেই মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাকশালকে খেদিয়ে উনি সর্বদলীয় গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলের রাজনৈতিক নেতা হয়ে উনি গতকালকে বলেছেন জামাত ইসলামের রাজনীতি নির্মূল করে দিতে হবে, তাদেরকে সেই হিসেবে কাজ করতে হবে। আর আজকে বলছেন যে নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। আবার একই সাথে বলতে হবে, আমি যেহেতু আইনজীবী আমাকে বলতে হবে, যেহেতু উনি আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমরা 2 মিনিট নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো, আবার সুপ্রিম কোর্টে বারের নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক যেই অধিকার
সেই অধিকার নিশ্চিত করার জায়গায় ওনারা বলছেন যারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বা আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা কোনোভাবেই সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা আসবো আওয়ামী লীগের ওটা তো আপনি আমার মতামত জিজ্ঞেস করেন আপনি না, চান আমি কিনা বিএনপির আমি কথা তো বলছি। জিজ্ঞেস করছি আপনি কি আমি চান তারা আমার- ইলেকশন করবে? আওয়ামী লীগের বিষয়ে আমার অবস্থান স্পষ্ট, কি যারা স্পষ্ট? অপরাধের সাথে যুক্ত ছিল তাহলে আপনি মহাসচিবেরটা তাদেরকে বলছেন কেন? আপনি আমি- তো নিজেই চান না। না আমি এটা বলি নাই, আমি বলছি যারা অপরাধের সাথে যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, যারা বিচারাধীন থাকবে তাদের কোনো রকম জি। কোনো কিন্তু আপনি কি চান জাতীয় যে এই রাজনীতিতে ইলেকশনে অংশগ্রহণের সুযোগ নাই? আপনারা যে যারা- হাইকোর্টের ইলেকশনে আওয়ামী যারা- পন্থী আইনজীবীরা অংশগ্রহণ করবে আমি এটাকে আপনি আমি তো চান? আমি স্পষ্ট করে বললাম না, যে পরিষ্কার তারা করে বলে, যদি হ্যাঁ আওয়ামী অথবা না। লীগের অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তার যারা সম্পৃক্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যারা অপরাধের সাথে সম্পৃক্ত না তাদের রাজনৈতিক অধিকার না। এটা তো সুপ্রিম কোর্ট তো আপনি রাজনীতি ঢুকিয়েছেন সুপ্রিম কোর্টে, কিন্তু ওইখানে আপনার যে আইনজীবী হিসেবে আইনজীবীদের প্রতিনিধিত্ব করার অধিকার সেটা আপনি কেন ধন্যবাদ। আমরা অনিশ্চিত হয়ে আবার যাবেন? আসবো।